Dear viewers, welcome back to my channel English Grammar CS here. আমরা আজ এমন একটি গুরুত্বপূর্ণ আইটেম নিয়ে আলোচনা করতে চলেছি আর তা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। শিক্ষার্থীবৃন্দ, আমি জানি গ্রামার অংশে যে যত ভালো হোক না কেন এই রাইট ফর্মস অফ ভার্ব এই টপিকটি অনেকের কাছে অনেক বেশি টাফ মনে হয়, অনেক বেশি ডেঞ্জারাস মনে হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের এই ক্লাসটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে রাইট ফর্মস অফ ভার্বের যে আতঙ্ক, ভয়, আশা করি তা অনেকখানি কেটে যাবে। আর তা যদি হয়ে থাকে আশা করি তোমরা আমার এই ক্লাসটিতে একটা লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে। সর্বোপরি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। তাহলে আর বেশি কথা নয়, শুরু করা যাক আমাদের মূল আলোচনা, রাইট ফর্মস অফ ভার্ব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটি প্যাসেজ সরবরাহ করেছি, অর্থাৎ একটা প্যাসেজের ভিতরে রাইট ফর্মস অফ ভার্ব যে কোশ্চেন থাকে এই কোশ্চেন তোমরা কিভাবে খুব সহজে সলভ করতে পারো সেই প্র্যাকটিস নিয়ে, সেই কৌশল নিয়ে আমি এগিয়ে এসেছি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই প্যাসেজ রিলেটেড রাইট ফর্মস অফ ভার্ব খুব সহজভাবে হৃদয়ঙ্গম করতে হলে, চর্চা করতে হলে, এই আইটেমটিতে ভালো নম্বর পেতে হলে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পুরো প্যাসেজটি আগে ভালো করে পড়ে নিতে হবে। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যখন প্যাসেজটি তোমরা পড়বে এই প্যাসেজটিতে অনেক আননোন ওয়ার্ড পেয়ে যাবে। প্রথমত এই আননোন ওয়ার্ড তোমাদের ফাইন্ড আউট করতে হবে এবং এই আননোন ওয়ার্ডকে কিভাবে আমরা নোন করতে পারি, অর্থাৎ আননোন ওয়ার্ডের মিনিংটা কিভাবে আমরা উদ্ধার করতে পারি। এখন ওই মুহূর্তে তোমাদের কাছে তো আর ওই ডিকশনারি বা গুগল চাচা থাকবে না, তাই না? তাহলে সেক্ষেত্রে এই মিনিং উদ্ধার করার জন্য কে তোমাকে হেল্প করবে? কোনো টিচার? অবশ্যই নয়। এই কাজটিও তোমাকে নিজে নিজেই করতে হবে এবং সেটা কিভাবে? ওই যে বললাম প্যাসেজটি বারবার পড়তে হবে, ঠিক যেখানে যেখানে আননোন ওয়ার্ড আছে সেই অংশগুলো বারবার পড়তে হবে। দেখবে একবার, দুইবার, তিনবার পড়লে সর্বোপরি প্যাসেজটির থিমটা যদি তোমরা ধরতে পারো, বিষয়বস্তুটা যদি ক্যাচ করতে পারো, তাহলে দেখবে অনেক আননোন ওয়ার্ড তোমাদের কাছে একবারে পরিষ্কার হয়ে যাবে। আর তখন এই প্যাসেজটি সলভ করা তোমাদের কাছে একেবারেই ইজি মনে হবে। তো দেখা যাক আসলে সেভাবে সম্ভব কি না। যেমন শিক্ষার্থীবৃন্দ, এখানে যে প্যাসেজটি দিয়েছি আমি প্যাসেজটা একবার তোমাদের সুবিধার্থে পড়ে নিচ্ছি। দেখো, ডাউরি রিগার্ড as a great curse in our society. It may compare to cancer, that is এখানে সি নাম্বার দেওয়া আছে, increase at a great speed in our society। যাই হোক, এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে নিতে হবে। যাই হোক, আমি তোমাদের সময় নষ্ট করছি না, আমি সলিউশনে চলে যাচ্ছি। দেখো, ডাউরি রিগার্ড অ্যাজ আ গ্রেট কার্স ইন আওয়ার সোসাইটি। তো কম বেশি ডাউরি শব্দটা অনেকের কাছেই পরিচিত। ডাউরি কি? ইয়েস, যৌতুক। অর্থাৎ আমাদের এই সমাজে মেয়েদের বাজারে ছেলেরা যে বিনিময়ে বিক্রি হয়ে থাকে সেটি হচ্ছে যৌতুক। অবশ্য মেয়েদের বাজারে ছেলেদের দাম এখন অনেকখানি চড়া। আর মূলত সেই পরিবেশ, সেই পরিস্থিতি নিয়েই এই প্যাসেজটি এসেছে। আশা করি এই প্যাসেজটি সলভ করার পর শুধুমাত্র তোমাদের একাডেমিক কোয়ালিটির জন্য না, তোমাদের মরাল কোয়ালিটি ইমপ্রুভ করতেও অনেকখানি হেল্পফুল হবে। ডাউরি রিগার্ড অ্যাজ আ গ্রেট কার্স ইন আওয়ার সোসাইটি। তো রাইট ফর্মস অফ ভার্ব করতে গিয়ে আমি সর্বপ্রথম যে জিনিসটি ক্যাচ করব যে এই যে সাবজেক্ট, কেমন, এই সাবজেক্টের সঙ্গে এই ভার্বের সম্পর্কটা কী রকম? এই সম্পর্কটা দু রকমের হয়ে থাকে। প্রথমত হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব
সম্পর্কটা সরাসরি অর্থাৎ অ্যাক্টিভ। অর্থাৎ যখন কোনো সাবজেক্ট কোনো একটি কাজ নিজে করে, কোনো একটি কাজ নিজেই সম্পন্ন করে, নিজেই সম্পাদিত করে, তখন আমি ওই সাবজেক্টের সঙ্গে ওই ভার্বের সম্পর্কটিকে বলবো অ্যাক্টিভ। কিন্তু এমন একটি সাবজেক্ট যদি পেয়ে যাও যে সাবজেক্টটির সঙ্গে যে ভার্বটি দেয়া আছে সেই ভার্বটি নিজে সম্পন্ন করে না, অর্থাৎ ওই সাবজেক্ট ওই কাজটি নিজে করে না, অন্য কারো দ্বারা সম্পাদিত হয়, তখন আমি ওই সাবজেক্ট এবং ভার্বের সম্পর্কটিকে বলবো প্যাসিভ। অর্থাৎ ভার্বের এখানে দুটো মোড, একটা অ্যাক্টিভ মোড আর একটা হচ্ছে প্যাসিভ মোড। আচ্ছা, তাহলে এখানে যে সাবজেক্টটি দেওয়া আছে ডাউরি, যৌতুক, রিগার্ড অ্যাজ আ গ্রেট কার্স ইন আওয়ার সোসাইটি। যৌতুককে আমাদের সমাজের একটি অভিশাপ হিসাবে ধরে নেওয়া হয়, একটি অভিশাপ হিসাবে চিহ্নিত করা হয়, একটি অভিশাপ হিসেবে বিবেচনা করা হয়। আচ্ছা, ডাউরি, এই যে ডাউরি বেটা সাবজেক্ট, এই বেটার কি কোনো ঠেকা পড়েছে? সে নিজে নিজেকে অভিশাপ হিসাবে চিহ্নিত করবে? অবশ্যই না। অর্থাৎ এই সাবজেক্টটি এই ক্রিয়াটি নিজে সম্পন্ন করে না, আমরা মানুষেরা এটিকে অভিশাপ হিসাবে চিহ্নিত করে থাকি। অর্থাৎ এই সাবজেক্টটি এই কাজটি নিজে করে না। তার মানে এই ভার্বটি, রিগার্ড ভার্বটি এখানে অ্যাক্টিভ ভার্ব হবে না, প্যাসিভ ভার্ব হিসেবে বিবেচনা করতে হবে। এখন এই যে প্যাসিভ ভার্ব যে আমি করব, তাহলে আমাকে প্যাসিভের স্ট্রাকচারগুলো জানতে হবে, তাই না? বিভিন্ন টেন্সের প্যাসিভ সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। আর সেই আইডিয়া পাওয়ার জন্য আমার ভয়েস চেঞ্জের উপর বেশ কয়েকটি ক্লাস আপলোড করা আছে। তোমাদের সুবিধার্থে আমি আজকের এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আশা করি ভয়েস চেঞ্জের ফুল কনসেপশন তোমরা পেয়ে যাবে। এখন আসি মূল আলোচনায়। তাহলে ডাউরি, রিগার্ড, তাহলে এই সাবজেক্ট এবং ভার্ব সম্পর্কটি কী হবে? প্যাসিভ সম্পর্ক। এখন প্যাসিভ বিভিন্ন টেন্সের হয়ে থাকে, তাই না? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্টের আবার 4টা প্রকারভেদ আছে, পাস্ট টেন্স, পাস্ট টেন্সে 4টা প্রকারভেদ আছে, একইভাবে ফিউচারের ক্ষেত্রে আছে, মডাল অক্সিলিয়ারিস আছে। এখন কোথায় কোন টেন্স ব্যবহার হবে সেটিও নির্ভর করবে কনটেক্সটের উপরে, এক্সপ্রেশনের উপরে। দেখো, ডাউরি রিগার্ড অ্যাজ আ গ্রেট কার্স ইন আওয়ার সোসাইটি, এখানে যদি আমরা এই প্যাসেজটি ফলো করি, A to Z প্যাসেজটি যদি পড়ি, তাহলে এই যে সিচুয়েশনটি, এটি হচ্ছে কি আমাদের বর্তমান সিচুয়েশন, তাই নয় কি? তাহলে আমরা বর্তমান সিচুয়েশন নিয়ে আলোচনা করছি, বর্তমান কনটেক্সট নিয়ে আলোচনা করছি। তার মানে এই প্যাসেজটিতে যে ভার্বগুলো ব্যবহার হবে, বিশেষ করে কি ফিনিট ভার্ব, সেই ভার্বগুলো অবশ্যই প্রেজেন্ট টেন্সে আসবে। সেটা আসতে পারে অ্যাক্টিভ ভয়েসে, আবার আসতে পারে প্যাসিভ ভয়েসে। ওকে, তাহলে এখানে এটি প্রেজেন্ট টেন্সে প্যাসিভ করতে হচ্ছে। এখন প্রেজেন্টের ইনডেফিনিট করব, কন্টিনিউয়াস করব, পারফেক্ট করব, নাকি পারফেক্ট কন্টিনিউয়াস করব, সেটি আবার আরেকবার ভাববার বিষয়। তবে সাধারণ যে ঘটনাগুলো সত্য প্রকাশ করে এমন ঘটনাগুলো আমরা বরাবর প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে প্রকাশ করে থাকি, তাই তো? তার মানে হচ্ছে এই যে ভার্বটি এ নাম্বার, যে ভার্বটি রিগার্ড, এখানে এটি সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভে ব্যবহার করতে হবে। তো সিম্পল প্রেজেন্টের প্যাসিভ মানে কি? অ্যামিজার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অ্যামিজার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই ডাউরি এই শব্দটির পরে আমি অ্যাম ব্যবহার করব, ইজ ব্যবহার করব, নাকি আর ব্যবহার করব, সেটি নির্ভর করছে সাবজেক্টের পার্সন এবং নাম্বারের উপরে। তো ডাউরি একটি কি নাউন, যে কোনো নাউনকে আমরা থার্ড পার্সন হিসেবে বিবেচনা করতে পারি। আর ডাউরি কি? যৌতুক, তাই না? এটি হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমন? এই অ্যাবস্ট্রাক্ট, যে কোনো ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউনকে, অর্থাৎ যেসব নাউন
কি শুধু উপলব্ধি করা যায়। এই যৌতুক এটা আসলে কিন্তু দেখা যায় না, এটা জাস্ট উপলব্ধির একটি বিষয়। যেমন সত্যবাদিতা, ঠিক আছে, মিথ্যাচার, এই সব নাউনকে শুধু উপলব্ধি করা যায়, এইগুলো ওজন করা যায় না, পরিমাপ করা যায় না, গণনা করা যায় না, এদের কোনো স্বাদ গন্ধ হয় না, এগুলোকে বলা হবে কি অ্যাবস্ট্রাকশন। হ্যাঁ, শিক্ষার্থী বিরুদ্ধ। তাহলে এখানে ডাউরি সাবজেক্টটি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার পরে আমরা কি সাহায্যকারী ভার্ব হিসেবে ইজ ব্যবহার করব। ওকে, আর ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া আছে রিগার্ড, এই ভার্বটির V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। তাহলে এ নাম্বার অ্যান্সারটি আমরা কি পেয়ে যাচ্ছি, ইজ রিগার্ডেড। অর্থাৎ সেন্টেন্সটি দাঁড়ালো ডাউরি ইজ রিগার্ডেড অ্যাজ এ গ্রেট কার্স, ডাউরি ইজ রিগার্ডেড অ্যাজ এ গ্রেট কার্স ইন আওয়ার সোসাইটি। যৌতুক আমাদের সমাজে একটি মহা অভিশাপ হিসেবে ধরে নেওয়া হয়, বিবেচিত হয় বা চিহ্নিত করা হয়। ওকে, তাহলে এ নাম্বার কি হলো, ইজ রিগার্ডেড। আচ্ছা, নেক্সট, ইট মে কম্পেয়ার টু ক্যান্সার। আচ্ছা দেখো তো, ইট সাবজেক্টটি বা এই প্রোনাউনটি ব্যবহার করা হয়েছে কি এখানে ডাউরি শব্দটির পরিবর্তে, তাই নয় কি? তাহলে ইট মানে এখানে ডাউরি। আচ্ছা, এই ইট বা ডাউরি যেই বলি কেন, সে কি নিজেকে কম্পেয়ার করতে পারে? এই কম্প্যারিজনের কাজটা, তুলনা করার কাজটি কার? আমাদের, তোমাদের, তাই না? অর্থাৎ এই কম্প্যারিজন করার, একটার সঙ্গে আরেকটা কম্পেয়ার করার যে বিষয়টি, এটি তো ডাউরি নিজে করতে পারে না, এটি মানুষ করে থাকে। ঠিক একইভাবে তাহলে কি হচ্ছে, এই সাবজেক্টটির সঙ্গে এই যে ভার্বটির সম্পর্ক অ্যাক্টিভ নয়, এটি প্যাসিভ। এখন এখানে এই প্যাসিভ ভার্বটি কোন টেন্সে হবে সেটি কিন্তু আর এখানে ভাববার কোনো বিষয় নেই, কারণ অলরেডি এখানে আমরা একটি মডাল দেখছি। মে, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, এগুলো মডাল অক্সিলিয়ারিজ, তাই না? তাহলে এই যে মডাল অক্সিলিয়ারিজের প্যাসিভ মানে কি, তাদের সঙ্গে কি লাগে? ক্যান, ক্যান বি, কুড, কুড বি, মে বি, মাইট, মাইট বি, তাই না? শ্যাল বি, উইল বি। অর্থাৎ মডাল অক্সিলিয়ারিজ মে আছে, তার সঙ্গে আমরা অতিরিক্ত কি নিব? বি। আর যেহেতু প্যাসিভ, তার মানে কম্পেয়ারের প্যাসিভ ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল কম্পেয়ার্ড। তাহলে কি হলো, বি নাম্বার, মে বি কম্পেয়ার্ড। মে তো প্রশ্নে দেয়াই আছে, তাহলে হচ্ছে কি বি কম্পেয়ার্ড। ওকে, ইট মে বি কম্পেয়ার্ড টু ক্যান্সার, এটিকে ক্যান্সারের সঙ্গে তুলনা করা যেতে পারে। দ্যাট ইজ ইনক্রিজ অ্যাট আ গ্রেট স্পিড ইন আওয়ার সোসাইটি, যা কি অ্যাট আ গ্রেট স্পিড, খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কোথায়? ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। এই যে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, অলরেডি এখানে সাহায্যকারী ভার্ব ইজ দেয়াই রয়েছে, ঠিক আছে? তাহলে এই যে ভার্বটি ইনক্রিজ, এর সঙ্গে আর জাস্ট আমরা কি আইএনজি যুক্ত করে দেব, তাহলে এটি কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ইনক্রিজিং অ্যাট আ গ্রেট স্পিড ইন আওয়ার সোসাইটি। এখানে একটি প্রশ্ন আসতে পারে যে ইজের পরে তো ইনক্রিজড হতে পারত, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ফর্মুলা অনুযায়ী এখানে ইনক্রিজড অর্থাৎ অ্যামিজার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারত কি না। কিন্তু তার আগে আবার বিবেচনা করে নিতে হবে যে এই সাবজেক্টের সঙ্গে ভার্বের সম্পর্কটি কি, অ্যাক্টিভ ভার্ব নাকি প্যাসিভ ভার্ব, এটি বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে আমি এটা অ্যাক্টিভ করব নাকি প্যাসিভ করব, যেটা অলরেডি আমরা এ এবং বিতে করে এসেছি। তাহলে এটি প্যাসিভ নয়, এটি হচ্ছে অ্যাক্টিভ। এটি বৃদ্ধি পাচ্ছে কি, আলটিমেটলি বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া এই ইনক্রিজ এটি হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব।
ইন্ট্রানজিটিভ ভার্ব দ্যাট মিনস কি অকর্মক ক্রিয়া, যেসব ভার্বের কোনো অবজেক্ট থাকে না, আর যেসব ভার্বের কোনো অবজেক্ট থাকে না সেসব ভার্বের কোনোদিন কখনো পিওর কোনো প্যাসিভ হতে পারে না। কি ঠিক আছে তো? তাহলে যেহেতু এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, নিঃসন্দেহে এটি একটি কি অ্যাক্টিভ ফর্মে আসবে, আর সে অনুযায়ী এখানে যেহেতু ইজ আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী ইজের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গেল ইনক্রিজিং। ওকে, ইনক্রিজিং অ্যাট আ গ্রেট স্পিড ইন আওয়ার সোসাইটি। দ্য ফাদার্স অফ দ্য ব্রাইডস, অর্থাৎ কন্যা সন্তানদের, যারা আমরা কি ব্রাইডগ্রুম ব্রাইড, তাই না? ব্রাইডগ্রুম হচ্ছে বর, ব্রাইড হচ্ছে কি কনেদের বাবা, কন্যা সন্তানদের বাবা বা কনেদের বাবা কি হয়? ভিক্টিমাইজ ফর ডাউরি। এখন এই যে কোনো বাবা কি নিজে ভিক্টিমাইজ হয়, তাকে সামাজিক পরিবেশ পরিস্থিতি, সামাজিক রীতিনীতি, সামাজিক প্রথা, ঠিক আছে, তাকে ভিক্টিমাইজ বানাচ্ছে, ভিক্টিমাইজ করে দিচ্ছে। তাহলে এখানেও কি হচ্ছে? এই সাবজেক্টটি আর এই ভার্বটি কি নট অ্যাক্টিভ, জাস্ট প্যাসিভ ভার্ব। আর তাই এটি কি হচ্ছে? দ্য ফাদার্স অফ দ্য ব্রাইডস কি তারা ভিক্টিমাইজ হচ্ছে বা হয়। এখানে দ্য ফাদার্স অফ দ্য ব্রাইডস আর ভিক্টিমাইজড। এখন আর কেন হলো? এখানে ফাদার্স হেডওয়ার্ড, সাবজেক্টের হেডওয়ার্ড ফাদার্স প্লুরাল নাম্বার, তাই এখানে সাহায্যকারী ভাব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী ভিক্টিমাইজড হয়। এটি তো সত্য, জেনারেল ট্রুথ। আর জেনারেল ট্রুথ অর্থে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করলাম, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভার্ব হিসাবে কী ব্যবহার করলাম? আর। যেহেতু এখানে প্লুরাল সাবজেক্ট আছে, দ্য ফাদার্স অফ দ্য ব্রাইডস আর ভিক্টিমাইজের পাস্ট পার্টিসিপল ভিক্টিমাইজড। তাহলে ডি নাম্বারে কী পেলাম? ভিক্টিমাইজড, আর ভিক্টিমাইজড, সাহায্যকারী ভাব সহ নিতে হবে, আর ভিক্টিমাইজড। নেক্সট, ইফ যদি স্টেপস টেক অ্যাগেইনস্ট, আচ্ছা, পদক্ষেপ নিজে গ্রহণ করতে পারে না, মানুষ পদক্ষেপ গ্রহণ করবে, তার মানে এই সাবজেক্টটির সঙ্গে এই ভার্বটির সম্পর্ক নট অ্যাক্টিভ, প্যাসিভ, অর্থাৎ এই সাবজেক্টটি নিজে এই কাজটি করে না, মানুষ করবে। এখন তাহলে ইফ স্টেপস, আমরা একটা ডিসিশন নিয়ে নিলাম কি এখানে প্যাসিভ ভার্ব হবে, অ্যাগেইনস্ট দোজ গ্রিডি পিপল ইট গ্রাস্প আওয়ার সোসাইটি, অর্থাৎ যদি ওইসব লোভী লোকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া না যায়, ইট অর্থাৎ এই যৌতুক প্রথা কী হবে? আমাদের সমাজকে গিলে খাবে, গ্রাস করবে। তাহলে এটি হচ্ছে কি, আমরা যদি মিনিংটাকে বিবেচনায় নেই তাহলে কি দাঁড়ালো? ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার স্ট্রাকচার, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ এখানে ইফ ক্লোজটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর মেইন ক্লোজটি হচ্ছে ফিউচার টেন্স, সিম্পল ফিউচার টেন্স। ওকে, তা অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল। তাহলে ইফ স্টেপস, তাহলে এটি প্রেজেন্ট এবং প্রেজেন্টের প্যাসিভ, তাহলে কি হচ্ছে? স্টেপস প্লুরাল নাম্বার আর টেকেন। ইফ স্টেপস আর টেকেন অ্যাগেইনস্ট দোজ, গ্রহণ করা হয় নাকি গ্রহণ যদি না করা হয়, তাহলে এটি নেগেটিভ করে দিতে হচ্ছে। ইফ স্টেপস আর নট টেকেন, ইফ স্টেপস আর নট টেকেন অ্যাগেইনস্ট দোজ গ্রিডি পিপল, ওই সব লোভী লোকদের বিরুদ্ধে যদি পদক্ষেপ নেওয়া না হয়, ইট উইল গ্রাস্প আওয়ার সোসাইটি, তাহলে কি হবে? এই যৌতুক প্রথা আমাদের সমাজকে গিলে খাবে, গ্রাস করবে। নেক্সট, তাহলে এখানে এফ নাম্বার কি হলো? উইল গ্রাস্প। ইট ইজ মেইনলি সি, ইট কি সি করতে পারে, দেখতে পারে না, কাজে এটিও এখানে প্যাসিভ ভার্বে আসছে, আর যার সাহায্যকারী ভাব অলরেডি এখানে দেয়া আছে, কাজেই সি এর পাস্ট পার্টিসিপল সিন, অর্থাৎ জি নাম্বার আসলো কি? সিন। ইট ইজ মেইনলি সিন ইন দ্য রিচ অ্যান্ড এডুকেটেড সোসাইটি, অর্থাৎ এই যাদের যত বেশি সম্পদ
তাদের সম্পদের আকাঙ্ক্ষা তত বেশি, সম্পদের পিপাসা তাদের তত বেশি, তাই তো তারা যৌতুক চায়। আর এডুকেটেড সোসাইটি, আমরা যেন আমাদের সন্তানদের পড়ালেখা করাই চাকরির জন্য, ভালো একটা চাকরির জন্য। আর ভালো একটা চাকরির জন্য মানে কি, মেয়েদের বাজারে তাদের ছেলেদের পাত্র হিসেবে যাতে ভালো মূল্য পায়। এই জন্য বলা হচ্ছে এখানে ধনী লোকদের এবং শিক্ষিত সমাজেই এটা দেখা যায়, পরিলক্ষিত হয়। হু ব্লাং টেক ডাউরি, অর্থাৎ হু বলতে এখানে কাদেরকে মিন করছে? দ্য রিচ অ্যান্ড এডুকেটেড, ওই সব শিক্ষিত এবং ধনী লোকদের। হ্যাঁ, এখানে আমরা যদি ইন দ্য রিচ অ্যান্ড দ্য এডুকেটেড থাকতো, তাহলে আমরা এটিকে কি করতাম? ইন দ্য রিচ অ্যান্ড এডুকেটেড সোসাইটি, অর্থাৎ এখানে হেডওয়ার্ডটি হচ্ছে সোসাইটি, ঠিক আছে। ইন দ্য রিচ অ্যান্ড এডুকেটেড সোসাইটি, সোসাইটি এখানে সিঙ্গুলার, কাজে এখানে আমরা কালেকটিভ নাউন হিসেবে, সিঙ্গুলার হিসেবে আমরা করি হু টেক। হ্যাঁ, এটিকে প্লুরাল ফর্মেও করা যেতে পারে, হু টেক বা টেক্স, হু টেক বা টেক্স ডাউরি অ্যাজ দ্য রাইট। যে যত বেশি শিক্ষিত, যাদের যত বেশি সম্পদ আছে, তারা মনে করে তাদের তত বেশি যৌতুক নেওয়া যেন একটি মৌলিক অধিকার। কি অভিশাপ, কি ধিক, কি ঘৃণা! তাই শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি এই প্যাসেজটি অনুশীলন করার পরে যৌতুককে তোমরা কেবল ঘৃণা করতেই শিখবে। আর তা যদি শিখো, তবে মনে করব তোমাদের শিক্ষিত হওয়া বা আমার আজকের এই ক্লাসটি নেওয়া অনেকখানি সার্থক হবে। তো ওদিকে যাই না, এখন আসি দেখে হু টেক বা টেক্স ডাউরি অ্যাজ দ্য রাইট। সো উই হ্যাভ টু, তাহলে আই নাম্বারের ক্ষেত্রে দেখো এখানে উই হ্যাভ টু, আর টু ইজ টু, অর্থাৎ টু যখনই টু পাবে, টু এর পরে নর্মালি আমরা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে থাকি। আর তাই এখানে আই নাম্বার তাহলে কী হচ্ছে? ডেভেলপ, অলরেডি যেটা বেস ফর্ম এখানে ব্র্যাকেটে দেয়াই রয়েছে, তাই না? তাহলে সো উই হ্যাভ টু ডেভেলপ মোরালিটি, দ্য কালপ্রিটস শুড পানিশ, কালপ্রিটস অর্থাৎ যারা অপরাধী, যারা পাপী, তারা কি নিজেরা নিজেদেরকে শাস্তি দেবে? তাদেরকে শাস্তি দেবে দেশের আইন, তাদেরকে শাস্তি দেবে মহামান্য আদালত, তাদেরকে শাস্তি দেবে আমাদের দেশের সংবিধান, তাই না? তাহলে এই কালপ্রিট সাবজেক্টটি এখানে এই ভার্বটি নিজে সম্পন্ন করে না, এটা অন্য কারো দ্বারা সম্পাদিত হবে। কার দ্বারা সম্পাদিত হবে? দেশের আইন দ্বারা, সংবিধান দ্বারা, আদালত দ্বারা, ঠিক আছে। কাজেই এই সাবজেক্টটি এবং এই ভার্বটি অবশ্যই প্যাসিভ সম্পর্ক। তাহলে এখানে প্যাসিভ হিসেবে কি শুড অলরেডি অক্সিলারি দেওয়া আছে, মডাল অক্সিলারি, যার সঙ্গে আমরা অতিরিক্ত কি শুড বি নিব, আর পানিশ এর পাস্ট পার্টিসিপল ব্যবহার করব পানিশড। তাহলে কি দাঁড়ালো? দ্য কালপ্রিটস শুড বি পানিশড, অর্থাৎ যে নাম্বার আসলো কি বি পানিশড টু কন্ট্রোল ইট, অর্থাৎ এই যৌতুক প্রথাকে নিয়ন্ত্রণ করার জন্য এইসব অপরাধীদেরকে, এইসব লোভী ব্যক্তিদেরকে শাস্তি দিতে হবে, সেজন্য আইন করতে হবে, আইনের বাস্তবায়ন করতে হবে। নেক্সট, আদারওয়াইজ, অন্যথায় ইট উইল বি আ সোসাইটি অফ টর্চার অ্যান্ড এক্সপ্লয়টেশন। আদারওয়াইজ কী হবে? আমাদের সমাজ একটি নিপীড়ন অত্যাচারের সমাজে পরিণত হবে, সেই সাথে প্রতারণা সমাজে পরিণত হবে। তাই শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সুবিধার্থে আরেকবার রিভাইজ দিতে চাই, কেমন? তাহলে প্রথমটি আসলো এ নাম্বার কি ইজ রিগার্ডেড, বি নাম্বার হচ্ছে বি কম্পেয়ার্ড, সিতে আসছে ইনক্রিজিং, ডিতে আসলো আর ভিক্টিমাইজড, ই নাম্বারে আসছে আর নট টেকেন, এফ নাম্বারে আসলো কি উইল গ্রাস্প, জি নাম্বারে আসছে সিন, এইচ নাম্বারে আসছে কি ইয়েস টেক বা টেক্স। হ্যাঁ, এখানে টেক বা টেক্স, এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে যে এটিকে আমরা এই যে
রিচ অ্যান্ড এডুকেটেড সোসাইটি, সোসাইটি যার হেডওয়ার্ড সাবজেক্টিভ, এই ক্ষেত্রে আমরা সোসাইটি শব্দটিকে সিঙ্গুলার কাউন্ট করব নাকি প্লুরাল কাউন্ট করব? এটা আধুনিক সময়ে সাম্প্রতিককালে এটা নিয়ে আর তেমন কোনো কনফিউশন নেই। অর্থাৎ যে যেভাবেই ব্যবহার করতে চাও, সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে চাইলে সিঙ্গুলার, প্লুরাল হিসেবে ব্যবহার করতে চাইলে প্লুরাল। ওকে, এখানে এটা নিয়ে আর কোনো ব্যারিয়ার নেই। কাজে এখানে টেক বা টেক্স উভয় হতে পারে, ডাউরি অ্যাজ দ্য রাইট। নেক্সট আই নাম্বার কি আসছে? 2 এর পরে অবশ্যই প্রেজেন্ট ফর্ম ডেভেলপ, আর যে নাম্বারে হলো কি বি ফার্নিশড। তাই শিক্ষার্থীবৃন্দ, আমার এই যে আজকের সামান্য প্রচেষ্টা যদি তোমাদের রাইট ফর্মস অফ ভার্বের মতো অনুশীলনে প্র্যাকটিস করতে আমার এই ক্লাসটি কিছুটা হলেও সহায়তা করতে পারে, করে থাকে, আশা করি একটা লাইক দিতে তোমরা কুণ্ঠাবোধ করবে না। এবং যদি মনে হয় তোমাদের এই ক্লাসটি তোমাদের বন্ধুবান্ধবদের অনেক কাজে আসতে পারে, তাহলে তাদের সঙ্গে আশা করি শেয়ার করবে। আর সর্বোপরি শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটি কেমন লাগলো না লাগলো কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, গ্রামেটিক্যাল অংশের যদি কারো কোনো টপিক নিয়ে আর্জেন্ট কোনো আলোচনার বিষয় থাকে, সেটিও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে রাখতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করব তাদের সেই সমস্যার দ্রুত সমাধান দিতে। তো যাবার বেলায় শিক্ষার্থীবৃন্দ আরেকবার মনে করিয়ে দিতে চাই, যারা এখনও পর্যন্ত আমার ক্লাসটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আশা করি তারা সাবস্ক্রাইব করবে। গ্রামেটিক্যালের বিভিন্ন আইটেমের উপরে তোমরা ইজি সলিউশনের ক্লাস পাবে। সেই আশায়, সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।